ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি হচ্ছে অনেক জায়গায়। বর্জ্য অপসারণে কোথাও কোথাও ধীর গতি। চামড়ার ব্যবসায় এবারও ধস, বাজারের দুরবস্থায় দিশেহারা মৌসুমী ব্যবসায়ীরা। তীর সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজি। এবং ৩০ বাংলাদেশিকে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে বিক্রি, কর্মসংস্থানের নামে যুদ্ধের মুখে ঠেলে দেয়ায় ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ রাজধানী সহ সারা দেশের অনেক জায়গায় আজও কোরবানি হচ্ছে পশু। আজ এবং আগামীকাল পশুর বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবে দেশের সবগুলো সিটি কর্পোরেশন, পৌরসভা সহ সংশ্লিষ্ট বিভাগ। এ নিয়ে সারা দেশেই পরিচ্ছন্ন কর্মীরা টানা কাজ করে চলছে। এদিকে ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা, সড়কে নেই চিরচেনা ভিড়, যানজট, বিনোদন কেন্দ্রও ভিড় করছেন অনেকেই। আর ঈদের পরদিন অনেকে ঢাকা ছেড়ে যাচ্ছেন প্রিয়জনের সাথে ছুটি উপভোগে। বর্জ্য অপসারণে কাজ করছে ২ সিটি কর্পোরেশন। রাজধানীর বর্জ্য পরিস্থিতি জানাতে রামপুরা এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বর্জ্য পালনের যে পরিষ্কারের যেই বা পরিচ্ছন্নতার যে বিষয়গুলো, সেগুলো আসলে আমরা সিটি কর্পোরেশনের এক ধরনের কথা বলছি যে তারা আসলে দায়িত্ব পালন করছে কিনা সেটির ব্যাপারে জানতে চাচ্ছি বা জানছি, কিন্তু নগরবাসী তার নিজের দায়িত্ব কতটুকু পালন করছে সেটিও যদি এবার একটু শুনে নিতে চাই। রঞ্জন, আমি যদি একটু বলতে চাই যে বর্জ্য অপসারণ নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা সচেতনতামূলক ভাব কিন্তু চলে এসেছে। আমরা দেখেছি প্রতিটা বাসা বাড়িতে সিটি কর্পোরেশন থেকে বর্জ্য অপসারণের যে কলিগুলো দেওয়া হয়, ব্যাগগুলো দেওয়া হয়, সেগুলোর মধ্যে কিন্তু বর্জ্য রেখে তারা বাসার সামনেই আসলে রেখেছিলেন, এবং কি সেখান থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এভাবেই বর্জ্য অপসারণ করে করা হচ্ছে। আমি দেখানোর একটু চেষ্টা করব। আমি এখন আছি রামপুরা মহানগর যে আবাসিক এলাকা যেটা আছে, সেখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কুরবানি পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে। সেই যেটা হচ্ছে, আমি একটু বলতে চাই যে নির্ধারিত সময়ের বাইরেও অধিক সময় লেগেছে, কারণ এই পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কথা বলেছি যে কেন এত বেশি সময় লেগেছে। তারা বলছেন যে গতকালকে তাদের লোকবল সংকট, পাশাপাশি গাড়ির যে সংকট বা গাড়ি সংকট থাকলেও ড্রাইভার অসুস্থ ছিলেন, সেই যে কথাগুলো বা অজুহাত দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু তারা বলে যাচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি জানেন যে ঢাকা দক্ষিণ এবং কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তারা ২ সিটি কর্পোরেশনের যে প্রশাসক, তারা কিন্তু বরাবরই বলছেন যে শতভাগ বর্জ্য অপসারণ করবে দ্রুত সময়ের মধ্যে। যেমনটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গতকালকে ১:৩০টার সময় শুরু করেছে, এবং কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আধা ঘন্টা পরে মানে ২টা থেকে তারা শুরু করেছেন। এখন পর্যন্ত কিন্তু তারা বর্জ্য পুরোপুরি অপসারণ করতে পারেনি। এই ব্যর্থতার দায়টা কিন্তু যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা কিন্তু বলছেন যে এখানে মূলত তাদের লোকবল এবং কি গাড়ি বা চালক যারা আছেন তারা গতকালকে অসুস্থ ছিলেন, কেউ অজুহাত দেখাচ্ছেন অসুস্থের কথা, সেই বিষয়টাই কিন্তু আসলে তারা এখন পর্যন্ত এই যে মহানগর আবাসিক এলাকায় পুরো রাস্তা জুড়েই কিন্তু বর্জ্য রাখা হয়েছে। আমি সেই বিষয়টা আমি যদি একটু বলতে চাই যে একটা জায়গায়, নির্ধারিত একটি জায়গায় বাসাবাড়ি যারা কুরবানি পশু জবাই করেছেন বা কুরবানি দিয়েছেন, তারা মূলত এইভাবেই রাস্তার পাশে ঠিক এভাবেই সিটি কর্পোরেশনের ব্যাগের মধ্যে যে বর্জ্য রাখার বিষয়, বা এই যেখানে আসলে দেখতেই পাচ্ছেন যে বর্জ্যর পুরা এখানে ভয়াবহতা, সেটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এবং কি সেটা তারা দ্রুত এই অপসারণ করার চেষ্টা করছেন। বিশেষ করে নির্ধারিত সময়ের বাইরে হয়ে গেছে, তাই ক্যামেরা দেখে তারা তড়িঘড়িভাবে দ্রুত সময়ের মধ্যে আসলে এই বিষয়টা বা পরিষ্কার বা অপসারণ করার যে বিষয়টা, সেটা কিন্তু তারা চেষ্টা করছেন। আমি একটু যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে সিটি কর্পোরেশনের পক্ষে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন। একটু জানতে চাই যে এত সময় লাগার কারণটা কি? আপনাদের নির্ধারিত সময় দেওয়া ছিল, সেটা বাইরে এখনো আপনারা অপসারণ করতে পারেনি, সেটা আসলে অজুহাতটা কি থাকবে বা কি ধরনের সমস্যা পড়তে হয়েছে? অজুহাতটা গাড়ির ড্রাইভারদের অসুস্থতা ছিল এই কারণে।
এইটাই প্রবলেম। এই যে বর্জ্য, অনেক বর্জ্য, জি জি জি। আসলে ঢোকাই হয়, মানে প্রবেশ করা হয় না, প্রবেশ করা হয়েছে কিন্তু ড্রাইভারটা অসুস্থ হয়ে গেছে। মুখে যখন ঢুকছি, ওই যে মুখ থেকে শুরু করছি, মুখে যখন লোক ছিল, ড্রাইভারটা অসুস্থ হয়ে গেছে, মাথা ব্যথা করতেছে, গাড়ির ডিস্টার্ব, এই কারণে নিতে পারিনি আমরা। আচ্ছা, আমরা একটু যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের কাছে একটু জানতে চাই, আপনাদের এই সময়টা লাগার কারণটা কি? একটু একটু বলতেন। মানে এই যে এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। এই এত পর্যন্ত পরিষ্কার হয় নাই। কালকে ড্রাইভার গেছে গা, ড্রাইভার ছিল না। আমরা ড্রাইভার গেছে গা, আপনার মনে হয় গাড়ি হের বলে শৈল সুস্থ হয়েছে, হ্যাঁ গেছে গা, গেলে গা পরে আমরা মনে করেন যা টানতে হারি নাই। তখন আমরা তো সারা মনে হয় রাত 12টা 1টা পর্যন্ত ময়লাটা নিই। তখন কালকে পরে ড্রাইভার গেলে গা, আমরা ময়লা কিনতে কি দেটানবাম আর দেটানবাম, পরে গাড়ি গেছে গা সকালে, পরে গাড়ি আনাইছি ফোন দেয়া, আনাই এখন এই যে গাড়ি লাগাইছি। কতক্ষণ লাগতে পারে সময়? এখন সময় লাগবো আপনার মনে হয় যে এই থেকে এইটা শেষ, এখন মহানগর ওখানে এটা শেষ হনা, আর আর ময়লা নাই, কয়টা পাটি পুটি আছে, এটি আর একটা চক্কর দিয়ে এলাকা সাফা করে দিব, শেষ। শুনছিলেন রঞ্জন, তারা যে বলছিলেন যে আসলে সময়টা একটু বেশিক্ষণ বা লাগতে পারে। তারাও বলছেন দ্রুত সময়ের মধ্যে তারা এই বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করবেন। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকেও কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা কুরবানি হতে দেখেছি। এখন সেইখানকার যে বর্জ্য, সেই বর্জ্যগুলো আসলে অপসারণের কাজ তারা কীভাবে করবে সেটা একটা দেখার বিষয়। এবং সিটি কর্পোরেশন বলছে যে যেহেতু আজকেও কুরবানি হবে, সেক্ষেত্রে প্রতিদিনের যে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন বাসাবাড়ি থেকে ময়লা নিয়ে আসেন, তারাই হয়তো বা তাদের মাধ্যমেই এই বর্জ্য অপসারণ করা হবে, সেই বিষয়টাও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আসলে রঞ্জন এখান থেকে সবশেষ বর্জ্যের। একদম পরিষ্কার। আরিফ, আপনাকে ধন্যবাদ। চামড়ার ব্যবসায় এবারও ধস নেমেছে। দাম না মেলায় অবহেলায় লুটাচ্ছে মাটিতে। বাজারের দুরবস্থায় মৌসুমী ব্যবসায়ীরা বিপাকে আর দিশেহারা। হতদরিদ্র ও এতিম শিশু যারা চামড়া বিক্রির একটি অংশ পেয়ে থাকে, তারাও এবার হবেন বঞ্চিত। সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে এখন তুমুল ব্যস্ততা। দেশের নানা প্রান্ত থেকে আসা চামড়া সংগ্রহ করে চলছে সংরক্ষণের প্রক্রিয়া। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারায় হতাশ ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবছর দাম কম, লাভ নেই, অনেক মাত্রার সাথে এখন চামড়া বন্ধই করে দিচ্ছে। ট্যানারি মালিকরা জানান, প্রক্রিয়াকরণের খরচ বৃদ্ধিতে দাম কিছুটা কম। চামড়া তখন গুণগত মান ঠিক থাকে না, তখন দেখা যায় যে সরকারি রেটে বেঁধে দেওয়া রেটে পারচেস করা সম্ভব হয় না। মানে যেখানে একজন লাগবে সেখানে 2জন শ্রমিক দিয়ে আমি কাজ করাইতেছি, কারণ যাদেরকে দ্রুত চামড়াগুলো আমি লবণ দিতে পারে, তা না হলে চামড়াগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে, যার পরিপ্রেক্ষিতে আমার পয়সা ডবল যাচ্ছে। তারপরেও আমি চামড়া রক্ষা করার জন্য যত কিছু করার দরকার সব কিছু করতেছি। দেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম নাটোরের চক বৈদ্যনাথে চামড়া নিয়ে আসছেন ফরিয়া সহ অন্যরা। এবার লক্ষ্য 10 লাখ চামড়া সংগ্রহের। তবে চাহিদা অনুযায়ী মিলছে না দাম, এমনটি বলছেন বিক্রেতারা। যদিও আড়তদাররা বলছেন সরকার নির্ধারিত দামেই চামড়া সংগ্রহ করা হচ্ছে। এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যা বইলে তারা ধরেন যে চামড়ার দামটা কম দেয়। এখানে এসে বুরকি নেবে না, শুধু খাসি নেবে, 20 টাকা পিসি দিবে। তাহলে তো আমার ক্যারিং খরচ যেটাকে ভ্যান ভাড়া 500 টাকা দেওয়া লাগে, এটা তো আমার পকেট থেকে যাচ্ছে। আমরা টিভিতে দেখতেছি ফিটভাবে চামড়া কিনতেছে, কিন্তু এটা পুরোটাই আলাদা। সরকার যে রেট দিচ্ছে সরকারের নির্ধারিত দামে আমরা কিনবো, ভালো চামড়াটা ভালো দামে কিনবো এবং খারাপটা আমরা চামড়া কিনবো। কঠোর নজরদারির কথা বলছেন জেলা প্রশাসক। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তারা স্পটে আছে, আমাদের একটি মনিটরিং টিম আছে। ভোলায় চামড়ার দামে অসন্তোষ জানিয়েছেন বিক্রেতারা, করেছেন সরকার নির্ধারিত মূল্য না পাওয়ার অভিযোগ। ঈদের আগে সরকার একরকম রেট দেয়, ওই হিসাবে আমরা চামড়া কিনি, কিন্তু ঈদের চামড়া কেনার পরে তখন আর আমরা ওই সরকার রেটের সাথে আর বিক্রির সাথে কোনো আমরা মিল পাই না। সরকার প্রতি বছর আমাদেরকে 40-45 টাকা ফুট দেয়, কিন্তু আমরা 15 টাকা ফুটেও চামড়া বিক্রি করতে পারি না, 20 টাকা, তারপরে বিক্রি করে আমরা টাকা পাই না। তবে রাজশাহীতে আছে কিছুটা বৈচিত্র্য। গতবারের তুলনায় দাম খানিকটা বেড়েছে, তবে অনেকেই বলছেন তা ন্যায্য মূল্য নয়। অন্যান্য বছর থাকে না, এবছরে একটু ভালো আছে। যেমন গত বছরে ফেলাই দেওয়া চামড়া লেয়াই নাই, এবারে তাও 1800-900 বিক্রি হচ্ছে। 5টা লিয়াইছি না 1000 টাকা করে করছে এই বাজার। চামড়ার বাজার 900, 1050, 1000 এরকম বেচা কেনা হচ্ছে। ছাগল 30, 40, 50। উত্তরাঞ্চলে চামড়ার বড় একটি অংশ বেচাকেনা হয় জয়পুরহাটে। এখানকার বাজারের চিত্রও প্রায় একই।
কাঙ্ক্ষিত দাম না মেলায় লোকসানের শঙ্কা তাড়া করছে ব্যবসায়ীদের। যেখানে 1 লক্ষ টাকার একটি গরু, সে চামড়া আমরা 150-200 টাকার বিক্রি হয়, এটা খুবই হতাশাজনক। চামড়ার দাম একেবারে নিম্ন দাম, বাজারে নিয়ে আলে 100 টাকা পিস গরুর চামড়া বলে। কয়েক বছর ধরে চামড়ার বাজারে মন্দার পর এবার আশায় বুক বেঁধেছিলেন সাধারণ বিক্রেতা থেকে শুরু করে মৌসুমী ব্যবসায়ীরা। তবে এবার হতাশ তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। চামড়া পাচার ঠেকাতে যশোর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, দেওয়া হচ্ছে টহল। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল কবির রিটন। বিজিবি টহল বাড়িয়েছে, নজরদারি বাড়িয়েছে, টহল দিচ্ছে, সবই আমরা জানলাম, কিন্তু আসলে কাজ হচ্ছে কিনা, মানে পাচার কি সত্যিকার অর্থে ঠেকানো যাচ্ছে কিনা সেটি যদি একটু জানান। যশোরের বেনাপোল সীমান্ত শুধু নয়, যশোরের চৌগাছা এবং সীমান্ত সংলগ্ন যে সাতক্ষীরার যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে 49 ব্যাটালিয়ন বিজিবির পক্ষ থেকে। বিজিবির যে আমাদের সদর 49 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম জানিয়েছেন যে এবারও তারা যশোরের যে বেনাপোলের বড় আস্তা, ঘিবা, পুটখালি, ধান্যখোলা বিভিন্ন যে সীমান্তের চোরা পথগুলো রয়েছে এই পথগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে, যাতে বাংলাদেশ থেকে চামড়া পাচার হতে না পারে। এদিকে দেশের বাজারে চামড়ার দাম না থাকায় ব্যবসায়ীরাও হতাশ হয়ে পড়েছে, কিন্তু প্রশাসনের বিজিবির পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যাব অতিরিক্ত যে চামড়া পাচার প্রতিরোধের জন্য অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে এবং ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে, টহলের ব্যবস্থা করা হয়েছে, যাতে বাংলাদেশের যে চামড়া রয়েছে, যে চামড়া মানে খুব চোরাপথে ভারতে যেতে না পারে, তার জন্যই তার প্রশাসনের পক্ষ থেকে যত পদক্ষেপ নেয়ার তারা নিয়েছে বলে যশোরের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাকে নিশ্চিত করা হয়েছে। এবং বিজেপি একই কথা বলছে যে তারা যে কোনো মূল্যে চামড়া পাচার প্রতিরোধ করতে সক্ষম হবে এবং তারা রাত দিন 24 ঘন্টা একইভাবে সেই চামড়া পাচার প্রতিরোধে কাজ করে যাচ্ছে। রঞ্জন, যশোরের সীমান্তের খবর ছিল এইটুকুই। লিটন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের আড়তদারের হাতে জিম্মি কাঁচা চামড়ার বাজার। সরকার দাম নির্ধারণ করে দিলেও বাজার চলে আড়তদারদের মর্জিতেই। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা, পড়তে হচ্ছে লোকসানের মুখে। চট্টগ্রামে কোরবানির কাঁচা চামড়ার বাজার নিয়ন্ত্রণ করে আড়তদারদের একটি চক্র। 2019 ও 20 সালে এ চক্রের কারসাজিতে কাঁচা চামড়া রাস্তায় ফেলে চলে যায় মৌসুমী ব্যবসায়ীরা। 2021 সাল থেকে চামড়ার বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ আসে আড়তদারদের হাতে। তবে একক নিয়ন্ত্রণ থাকায় মৌসুমী ব্যবসায়ীদের কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করা হয় বলেও উঠে অভিযোগ। চামড়ার কোনো রেট নাই, চামড়া নেই, এখানে ফায়দা নাই। আমরা একজনের কাছে যাচ্ছি, ওরা নিচ্ছে না, আরেকজনের কাছে যাচ্ছি, আমাদেরকে আরেকজনকে দেখাই দিচ্ছে। এই অবস্থায় সিন্ডিকেট ভাঙতে গত কয়েক বছর ধরেই চেষ্টা চালাচ্ছে গাউসিয়া কমিটি। এবারও বিশাল সংখ্যক চামড়া সংগ্রহের উদ্যোগ নিয়েছে তারা। আমাদের গুদাম এই পর্যন্ত 60,000 মাল অলরেডি ঢুকে গেছে। ইনশাল্লাহ চামড়া চলতেছে, চামড়া ব্যবসা কিনে চলতেছে। সরকার যে নাম নির্দেশিত দাম দিচ্ছে, লবণ খরচা, অমুক খরচা, টাকার খরচা বাদ দিয়ে সেভাবে কিনতেছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন আড়তদাররা। সিন্ডিকেটের যে ব্যবসা এবং চামড়াদের ডাস্টবিনে ফেলে দেয়া, অন্তত আমাদের কর্মীরা যেহেতু প্রত্যেকটা ইউনিটে আছে, চট্টগ্রাম শহরে এমন কোনো ওয়ার্ড না যেখানে 8, 10টা, 12টা আমাদের ইউনিট নেই, কোনো জায়গায় 20-30টাও আছে। তো তারা তো প্রত্যেক নুক অ্যান্ড কর্নার তারা গিয়ে চামড়া নিয়ে আসতে পারে। গাউসিয়া কমিটির উদ্যোগে বড় পরিসরে চামড়া সংগ্রহ করা হলেও বাজার নিয়ন্ত্রণে রয়েছে আড়তদারদের একটি চক্র, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বলা হয়েছিল নির্মাণ প্রতিষ্ঠান ও কারখানায় চাকরির কথা, এরপর বিক্রি করে দেয়া হয় রাশিয়ার সেনাবাহিনীর কাছে। 30 বাংলাদেশি যুবককে এমন পরিণতিতে সীমাহীন উৎকণ্ঠা তৈরি হয়েছে তাদের পরিবার স্বজনদের মধ্যে। যে কোনো মূল্যে স্বজনদের নিরাপদ প্রত্যাবর্ষণ চান তারা। কর্মসংস্থানের নামে যুদ্ধের মুখে ঠেলে দেয় 3 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে সরকার।
গাজীপুর সদর উপজেলার বাসিন্দা রিপন হোসেন উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে অভাবের সংসারে হাল ধরতে নির্মাণ ও কারখানার ভিসায় গত 7 মে রাশিয়া যান। সেখানে গিয়ে দেখেন তিনি প্রতারণা শিকার। কর্মসংস্থানের বদলে তাকে পাঠানো হয়েছে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। গোপালগঞ্জ সদর উপজেলার রনির গল্পটাও প্রায় একই রকম। এভাবে চলতি মাসে মোট 30 বাংলাদেশিকে রাশিয়া পাঠিয়ে প্রতারণা করে 3টি রিক্রুটিং এজেন্সি। রাশিয়া আটকে পড়া 30 বাংলাদেশিকে নিরাপদে প্রত্যাবাসনের দাবিতে 24 মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করে তাদের পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে 2 এজেন্সির লাইসেন্স স্থগিত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আর একটি স্থগিত ছিল অনেক আগেই। তার লাস্ট কথা হলো আমাদের ট্রেন্ডিং করা আছে বর্তমান গান শট AK-47 গান দিয়েছে, যে কোনো সময় আমাদের যুদ্ধে নিয়ে যাবে। যেহেতু একবার এজেন্সিরই লোক আছে, তাহলে ওরা বাটফারি করবো না। এখন দেখছি যে আমি জীবন তো লাশ, আর আমার ছেলে তো কখন লাশ হয়ে আসবে সেটা আমি নিজেও জানি না, আল্লাহ পাক জানে। বয়স দিছে যে মামা আমরা তো অনেক বিপদে আছি, তোমরা যে আমাদেরকে রক্ষা করতে চাও তা তোমরা সরকারের কাছে এবং প্রবাস কল্যাণ ভ্রমণের কাছে তোমরা আবেদন জানাও। ভুক্তভোগীদের অনেকেই পরিবারের কাছে অডিও রেকর্ড পাঠিয়ে দেশে ফেরার আকুতি জানিয়েছেন। আমাদের পিস্তল চালানো, মাইন পোতা, এই সব কিছু শিখেছে, সে কোনো সময় আমাদের ফ্রন্টলাইনে পাঠায় দেয়। সন্তানদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যকর পদক্ষেপ চান রাশিয়া আটকে পড়াদের পরিবার ও স্বজনরা। গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন, সহি সালামত যাতে এই ছেলেগুলোর বাংলাদেশ আইনা দেওয়া হয়। আমাদের যে 30টা পরিবারকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, আর এরকম বিপদে যেন কেউ না পড়ে। প্রতারণায় অভিযুক্ত 3টি রিক্রুটিং এজেন্সি হলো RS ইন্টারন্যাশনাল, TS ওভারসিজ এবং জাবালে নূর ইন্টারন্যাশনাল। যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভালো কর্মসংস্থানের নামে ভিনদেশে যুবকদের যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়ার ঘটনা দায় রয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং দূতাবাসের। রাশিয়ায় যুদ্ধের নাম করে আমাদের লোকজনকে গিয়ে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, প্রাণহানি ঘটনা ঘটছে। এত কিছুর পরেও আমরা দেখলাম আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বিএমইটি এখনও লোকজনকে রাশিয়া যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে। প্রতারণায় জড়িত এজেন্সির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এই খাতটাকে একটা শৃঙ্খলায় নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের লোকজনকে বিভিন্ন দেশে নিয়ে তাদেরকে বিপদে ফেললে সেটা যেই এজেন্সি এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এবং একই সাথে ওই দেশেও যারা কোম্পানি খুলে এই মহা প্রতারণার উৎসবের আয়োজন করবে তাদেরকে এর জন্য ভুগতে হবে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে এ পর্যন্ত 39 বাংলাদেশি নিহতের ঘটনায় গণমাধ্যমে খবর এসছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ মানে আনন্দ, নতুন পোশাক আর পরিবারের সঙ্গে হাসি খুশির সময়। কিন্তু পিরোজপুর সরকারি শিশু পরিবারের 4 দেয়ালের ভেতরে বেড়ে ওঠা এতিম শিশুদের জীবনে ঈদের আনন্দ যেন অনেকটাই ফিকে। নেই আপনজনের সান্নিধ্য, ঘুরতে যাওয়ার ইচ্ছাও থেকে যায় অধরাই। সীমিত সামর্থ্য আর অবহেলার মাঝেই কাটছে তাদের ঈদ। পিরোজপুর সরকারি শিশু পরিবার, এখানে আশ্রয় মিলেছে পরিবারহীন 45 অসহায় শিশুর। এই প্রতিষ্ঠানই এখন তাদের থাকা, পড়াশোনা আর বেড়ে ওঠার একমাত্র ঠিকানা। ঈদ উপলক্ষে তাদের জন্য কেনা হয়েছে নতুন পোশাক, ব্যবস্থা হয়েছে ভালো খাবারেরও, তবে মেলেনি পরিবারের সান্নিধ্য। অন্য শিশুরা যখন ঘোরাঘুরিতে ব্যস্ত, সেখানে এতিমখানার শিশুরা বন্দি 4 দেয়ালের মাঝেই। ঈদ কাটাতে পারি না, মা বাবার কাছে একটু মনে খারাপ লাগে, তারপর ছোটদের সাথে যে একটু খেলি। আমার এই জায়গা ভালোই লাগে, সবাই ভালো, সবাই ভালোবাসে আমাদের এই জায়গা। তাদের ঈদ আনন্দের চেয়ে অপেক্ষার শূন্যতার গল্পই বেশি, তবুও ছোট ছোট স্বপ্ন নিয়েই বেঁচে আছে এসব শিশু। বাহিরে দেখি কোথাও যে ছেলেমেয়েরা বাবার সাথে কথা বলে বা মার সাথে কথা বলে হাসি খুশি, তখন একটু কষ্ট লাগে। তাছাড়া আমরা এই জায়গা থাকতে থাকতে আর কি অভ্যাস হয়ে গেছে, থাকতে পারি সবাই একসাথে। অনেক মানুষ বিভিন্ন জায়গা দিয়ে আসে, সবাই চিনি জানি, সবাই একসাথে বোনের মতন থাকি। শিশু পরিবার কর্তৃপক্ষ বলছে, বাবা মায়ের অভাব পূরণ করতে না পারলেও তাদের ভালো রাখার কোনো কমতি তারা রাখছেন না। আসলে বাবা মার জায়গাটা তো আর পূরণ করা সম্ভব না, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যে ওরা যেন সেই দুঃখটা ভুলে থাকতে পারে, কষ্টটা ভুলে থাকতে পারে। আমার যে সহকর্মী আছে, আমরা সকলেই আসলে ঈদের দিন ওদের সাথেই কাটাই। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছালেও 4 দেয়ালের ভেতরে থাকা এসব শিশুর জীবনে তা পৌঁছায় না। একটু ভালোবাসা আর সমাজের সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে তাদের মুখের হাসি। ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।